এখন আসি আমাদের আমাদের টপিক ছিল দুইটা, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। এখন মস্তিষ্ক সম্পর্কে যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমরা যে আবার রিকল করি, আমরা মস্তিষ্ক কি সেটা জানলাম, মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের অংশ, মস্তিষ্কের কাজ, মস্তিষ্ক যে প্রধান তিনটা ভাগে ভাগ করা হয়, অগ্র মস্তিষ্ক বা হচ্ছে ফর ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ক বা হিন ব্রেন, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। সেগুলো কোথায় সেরেব্রাম, কোথায় সেরেবেলাম, কোথায় থ্যালামাস, কোথায় হাইপোথ্যালামাস, কোথায় পন্স, কোথায় মেডুলা অবলাঙ্গাটা, কোনটা মেরুরজ্জু, কোনটা হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড, সুষুম্না স্নায়ু, কোনটা মেরু মজ্জা, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানার চেষ্টা করছি। এখন আমাদের যে দ্বিতীয় সাব টপিক আছে সেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। মানব জীবনের ধারাবাহিকতা, মানব জীবনের ধারাবাহিকতা। এখন আসলে মানব জীবনের ধারাবাহিকতা বলতে কি বোঝায়? আমাদের যে মানব দেহটা সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি হওয়ার পর থেকে ক্রমান্বয়ে বিভিন্ন ধাপের মাধ্যমে আমাদের মানব দেহটা গঠিত হয়েছে। এই ক্রমান্বয়ে ধাপ বাই ধাপ আমাদের গঠিত হয়েছে। এই ধাপ দিয়ে বাই গঠিত হওয়ার কারণ কি, বিভিন্ন ধারাবাহিক পর্যায়ের মধ্য দিয়ে এই আমাদের মানব দেহটা সৃষ্টি হয়েছে। সেগুলো হচ্ছে আমরা এখন আস্তে আস্তে জানার চেষ্টা করব। মানব জীবনের ধারাবাহিকতা বলতে প্রথমে যেটা আমাদের আসে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে আমাদের বয়সন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তি, যেটাকে আমরা টিন এজ বা পিউবার্টি বা হচ্ছে অ্যাডোলেসেন্স। জীবনের যে পর্যায়ে নারী এবং পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয় লাভে সমর্থ হয় তাকে বয়সন্ধিকাল বলে। অর্থাৎ যে সময় থেকে আমাদের একটা ট্রানজিশনাল পিরিয়ড শুরু হয়, আমাদের যে নির্দিষ্ট যে সেক্সুয়াল যে সাইন গুলা সেগুলো প্রকাশ পেতে শুরু করে এবং আমাদের যে সেক্সুয়াল অর্গান গুলো আছে সেগুলো আস্তে আস্তে কর্মক্ষম হওয়া শুরু করে, বা সেগুলোর যে তোমার অ্যাক্টিভিটি সেগুলা হচ্ছে প্রকাশ পাওয়া শুরু করে, তখন সেটাকে বলা হয় বয়ঃসন্ধি কাল। সেটাকে বলা হলো বয়ঃসন্ধি কাল। সাধারণত 12 থেকে 19 বছর সময়টার মধ্যে আমরা বয়ঃসন্ধি কাল বলা হয়। এটা এক 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 জায়গায় এক, কখনো 8 থেকে 19, 10 থেকে 19, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তবে মানে গ্রহণযোগ্য মত হচ্ছে বয়ঃসন্ধিকালের ছেলেদের হচ্ছে 13 থেকে 15 বছর, মেয়েদের 11 থেকে 13 বছর। এই সময়ের মধ্যে হচ্ছে তাদের সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। এগুলো ইংরেজিতে অনেক সময় বলে টিন এজ। টিন এজ, টিন এজ, টিন এজ বলতে আমরা কি বুঝি? টিন এজ বলতে আমরা কি বুঝি? এখন আমরা টিন এজ বলতে বুঝি, আমরা যখন ইংরেজি সংখ্যাগুলা ক্রমমাত্রা সংখ্যাগুলো চিন্তা করব, তখন 12 এর পরে আসে কি 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত সবার শেষে একটা ওয়ার্ড কমন আছে, সেটা হচ্ছে টিন। তো এই সময়টাকে অনেকে টিন এজ বলে বা সেটাকে আমরা বলি বয়ঃসন্ধি কাল। তো সেটা ছেলেদের ক্ষেত্রে, যদি আমাদের দেশের প্রেক্ষাপটে আমি চিন্তা করি, ছেলেদের ক্ষেত্রে শুরু হয় 13 থেকে 15 বছর, মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর। তখন তাদের কিছু ইন্ডিভিজুয়াল সাইন্স সিমটম আছে, সেক্সুয়াল সাইন্স সিমটম আছে, সেগুলো কি করবে? প্রকাশ পাবে। বয়ঃসন্ধিকালে হরমোনের ভূমিকা। বয়ঃসন্ধিকালে হরমোনের কি কি ভূমিকা? ছেলেদের ক্ষেত্রে হরমোনের প্রভাব, যেমন পিটুইটারি গ্রন্থি ক্ষরিত হয়, ফলিকল স্টিমুলেটিং হওয়া, যেমন ছেলেদের ক্ষেত্রে কি কি হরমোন প্রভাব মানে প্রভাব ফেলে? অবশ্যই আমাদের যে শারীরিক যে পরিবর্তন গুলো আছে সেগুলো অবশ্যই কোনো না কোনো, সেগুলোর জন্য কোনো না কোনো হরমোন দায়ী। আমাদের শারীরিক যে পরিবর্তনগুলো সংঘটিত হয় সেগুলোর জন্য কোনো না কোনো হরমোন অবশ্যই দায়ী। তো আমরা যদি প্রথমে দেখি ছেলেদের ক্ষেত্রে, তাহলে হবে পিটুইটারি গ্রন্থি ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন, বা সেটাকে বলা হয় এফএসএস। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার বৃদ্ধিকে উদ্দীপ্ত করে এবং শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেটা হচ্ছে আমার শুক্রাণু যে উৎপাদন প্রক্রিয়া সেটাকে কি করে বৃদ্ধি করে। এখন শুক্রাণু বলতে কি বোঝায়? আমরা যেটা বলি স্পার্ম থেকে আমাদের আমাদের যে মেল যে জেনিটাল অর্গান আছে, সেখান থেকে ইউরিন বা যে পদার্থ বের হয় সেটাকে আমরা কি বলি? শুক্রাণু বলি। অর্থাৎ আমাদের জানি ছেলেদের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু মিলে একসাথে যখন নিষেক হয়, তখন একটি নতুন প্রাণীর সৃষ্টি হয়। তাহলে কি শুক্রাণু অবশ্যই শুক্রাণু সৃষ্টির জন্য প্রধান দায়ী কে? এফএসএস বা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারপরে আসি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত লুটিনাইজিং হরমোন। আমাদের যে আগেই বলছি মস্তিষ্কের যে প্রভু গ্রন্থি বা মানবদের যে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তো সেখান থেকে কি যে ক্ষরিত হয় লুটিনাইজিং হরমোন বা এলএইচ। শুক্রাশয়ের লেডিক কোষ, শুক্রাশয়ের কি লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। আমাদের পুরুষের যে সেক্সুয়াল সিমটম গুলা প্রকাশ করার জন্য মেইন যদি কোনো হরমোন দায়ী হয়, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। আবারও বলি, ছেলেদের যে সেক্সুয়াল টার্ম এবং ছেলেদের যে ছেলে হয়ে ওঠার জন্য যে যে টার্মগুলো সবচেয়ে বেশি কাজে দেয় বা সবচেয়ে বেশি প্রকাশ করতে সহায়তা করে যে হরমোনটা, সেটাকে বলা হয় টেস্টোস্টেরন, এবং এটা কোথা থেকে নির্গত হয়? পিটুইটারি গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, সেখান থেকে নির্গত হয় টেস্টোস্টেরন। এখন আসি
শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোন মুখ্য এবং গৌণ যৌনাঙ্গের বিকাশ ঘটায়। এই যে টেস্টোস্টেরন আমাদের মুখ্য এবং গৌণ যৌনাঙ্গের বিকাশ ঘটায়, শুক্রাণু সৃষ্টি করে এবং গৌণ যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর প্রকাশ ঘটায়। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনাল যে গ্রন্থি আছে আমাদের ছেলেদের, যে অ্যাড্রেনাল গ্রন্থি আছে সেখান থেকে ক্ষরিত হয় সেক্স কর্টিকয়েড হরমোন, সেক্স কর্টিকয়েড হরমোন বা এসসিএইচ পুরুষ যৌনাঙ্গের পূর্ণতায়ন এবং গৌণ যৌনাঙ্গের বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। অর্থাৎ সেক্স কর্টিকয়েড হরমোন আমাদের যে মেল অর্গানটা আছে সেটা যে কর্মক্ষম হওয়ার যে মানে সক্ষমতা, সেটা যে পূর্ণতা দান করে থাকে সেক্স কর্টিকয়েড হরমোন। এবং আমাদের যে আলাদা যে খুব গুরুত্বপূর্ণ গৌণ যে সেক্সুয়াল টার্ম গুলো আছে সেগুলোর প্রকাশ করতেও কি করে, সহায়তা করে। এগুলো হচ্ছে মেল ফিমেল, এগুলো হচ্ছে মেল যে হরমোনাল যে হরমোন গুলো সেগুলোর ক্ষেত্রে। এখন আমরা জানবো কি ফিমেল গুলোর ক্ষেত্রে, ফিমেল গুলোর ক্ষেত্রে কি হয়। এখন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হরমোনের প্রভাব। তো পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটাকে বলে এফএসএইচ। ডিম্বাশয়ের ফলিকলের পরিপক্কতা, ডিম্বাশয়ের যে ফলিকলটা থাকে সেটা কি করে, পরিপক্কতা বা পূর্ণতা দান করে এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমি যেটা বললাম, ছেলেদের থেকে কি হয় স্পার্ম বা ডিম্বাণু, মেয়েদের থেকে হয় ওভাম। ছেলে থেকে স্পার্ম শুক্রাণু, আর মেয়ে থেকে হয় ওভাম বা হচ্ছে ডিম্বাণু। এই যে প্রক্রিয়া যে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু করে ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু কে করে, সেই একই হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। এবং এটা কোথা থেকে নিঃসৃত হয়, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। এখন হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের যে কর্পাস লুটিয়াম নামে অংশ আছে সেখান থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। এখন আসি ছেলেদের ক্ষেত্রে কি বলছিলাম, ছেলেদের ক্ষেত্রে বলছিলাম ছেলেদের সেক্সুয়াল টার্মের ক্ষেত্রে সবচেয়ে যে হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। আরো অনেক হরমোন আছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন। আর মেয়েদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে দুইটা। কয়টা ভাইয়া আপুরা? দুইটা। একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন। এটা তোমার মাথায় রাখতেই হবে যে ছেলেদের ছেলে হওয়া ওঠার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে টেস্টোস্টেরন, আর মেয়েদের মেয়ে হয়ে ওঠার জন্য বৈশিষ্ট্য প্রকাশ করে যায় হরমোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রজেস্টেরন। ডিম্বাশয়ের ইস্ট্রোজেন নামক হরমোন মুখ্য এবং গৌণ ভূমিকা যৌনাঙ্গের বিকাশ ঘটায় এবং ডিম্বাণু সৃষ্টি করে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। আমি যা বললাম তাই, ওই যে ইস্ট্রোজেন হরমোন মুখ্য এবং গৌণ দুইটা ভূমিকাই পালন করে। তারপরে কি আসে, ডিম্বাশয়ের প্রজেস্টেরন হরমোন জরায়ুর প্রাচীরকে ভ্রূণ সংলগ্ন হওয়ার উপযোগী করে। ডিম্বাশয়ে যে প্রজেস্টেরন হরমোন থাকবে সেটা জরায়ুর প্রাচীরকে ভ্রূণ সংলগ্ন হওয়ার উপযোগী করে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত সেক্স কর্টিকয়েড হরমোন স্ত্রী যৌনাঙ্গের পূর্ণতা আনে এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এবং আমাদের যে অ্যাড্রেনাল গ্রন্থি আছে মেয়েদের, সেখান থেকে ক্ষরিত হয় সেক্স কর্টিকয়েড হরমোন, যেটা ছেলেদের ক্ষেত্রেও হয়। সেটা হচ্ছে স্ত্রী যৌনাঙ্গের পূর্ণতা আনে, অর্থাৎ স্ত্রী যে জেনিটাল অর্গান আছে, ফিমেল জেনিটাল অর্গানের যে কর্মক্ষম হওয়ার যে অ্যাবিলিটি গুলো আছে সেটার পূর্ণতা দান করে এবং গৌণ যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি করে, প্রকাশ করে। এখন আসি পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্র মানুষের শুক্রাণু উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কাজের ভিত্তিতে পুরুষ প্রজননতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। যে অঙ্গাণু শুক্রাণু উৎপন্ন করে তাকে বলা হয় মুখ্য জননাঙ্গ, এবং যে অঙ্গাণু সব শুক্রাণু সঞ্চয় এবং পরিবহনের কাজে নিয়োজিত সেগুলোকে বলা হয় আনুষাঙ্গিক জননাঙ্গ। আনুষাঙ্গিক জননাঙ্গ, শুক্রাশয় হচ্ছে সেই মুখ্য জননাঙ্গ। তাহলে পুরুষের মুখ্য জননাঙ্গ কোনটা, সেটা হচ্ছে শুক্রাশয়। এখন আমরা শুক্রাশয় সম্পর্কে জানবো। শুক্রাশয় সম্পর্কে আমরা কি জানবো, একজোড়া ডিম্বাকার শুক্রাশয় স্ক্রোটাম নামক একটি থলির ভেতর আবদ্ধ এবং শুক্রাণু দিয়ে কি করে লাগানো অবস্থায় থাকে। দু পায়ের উরসন্ধিতে উপাঙ্গের মতো ঝুলে থাকে। আমরা শুক্রাণু সম্পর্কে আমরা সবাই জানি, উপাঙ্গের মতো ঝুলে থাকে। প্রত্যেকটি শুক্রাশয়ের ভিতরে প্রায় 1000টি সূক্ষ্ম এবং পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। কি নালিকা থাকে? সেমিনিফেরাস নালিকা থাকে। এসব নালিকা কতগুলো সংগ্রাহক নালিকার উন্মুক্ত হয়ে এক জালিকার গঠন সৃষ্টি করে। এবং এর কাজ কি, শুক্রাশয়ের কাজ কি, শুক্রাণু মাতৃক ও শুক্রাণু উৎপন্ন করে এবং টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে। অর্থাৎ ছেলেদের যে মুখ্য হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং এটা ক্ষরণ করে কে, শুক্রাশয়। এখন আসে দ্বিতীয় পার্ট, এপিডিডাইমিস।
প্রত্যেক শুক্রাশয়ের ভাস ইফারেন্সিয়ার একত্রে মিলিত হয়ে 4 থেকে 6 মিটার লম্বা একটি পেঁচানো এপিডিডাইমিস গঠন করে। কত কাজ করে? 4 থেকে 6 মিটার লম্বা একটি এপিডিডাইমিস গঠন করে। এবং এপিডিডাইমিসের কাজ কি? শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায়, পুষ্টি পদার্থ ক্ষরণ করে, এগুলোকে সতেজ রাখে। অর্থাৎ শুক্রাণু আমাদের শরীর থেকে কিন্তু একবারে অনেক কোটি কোটি শুক্রাণু বের হয়ে যায়, কিন্তু এটা যে নিষেক করার যে ক্ষমতাটা যে বৃদ্ধি করে সেটা কি করে? এপিডিডাইমিস। তারপরে আসি ভাস ডিফারেন্স বা শুক্রনালী। প্রতিটি এপিডিডাইমিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। কত লম্বা? 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, বড়, গহ্বর এবং মোটার প্রাচীর বিশিষ্ট একটি ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয়। মূত্রনালী অতিক্রম করার পর অ্যাম্পুলা নামক একটি মাকো আকৃতির ফোলা অংশ গঠন করে। তাহলে কি নামক? অ্যাম্পুলা নামক একটি ফোলা অংশ গঠন করে। অ্যাম্পুলা পরে সেমিনাল ভেসিকলে যুক্ত হয়। তাহলে কি বললাম? প্রতিটি এপিডিডাইমের প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, বড় গহ্বর এবং মোটা প্রাচীর বিশিষ্ট এক একটি ভাস ডিফারেন্সে উন্মুক্ত হয়। তারপরে মূত্রনালী অতিক্রম করার পর অ্যাম্পুলা নামক একটি মাকো আকৃতির ফোলা অংশ গঠন করে। অ্যাম্পুলা পরে সেমিনাল ভেসিকলে যুক্ত হয়। এখন আসে ভাস ডিফারেন্সের কাজ কি? প্রধান কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা, তবে কিছু সময় শুক্রাণু জমাও রাখা। এখন হচ্ছে সঙ্গমের সময় মানে হচ্ছে যখন একটা কাপল সেক্সুয়াল ইন্টারকোর্সে থাকবে, তখন সেটা হচ্ছে যে স্পার্ম গুলা সে দ্রুত পরিবহন করে ফিমেল জেনিটাল অর্গানের ভিতর নিয়ে যাবে। এটার কাজ হচ্ছে ভাস ডিফারেন্সের, এবং কিছু সময়ের জন্য স্পার্মটা সে করবে কি? জমা রাখবে। এই যে এটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্র, এই যে এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে স্ক্রোটাম, এটা ভাস ডিফারেন্স, ইউরেথ্রা, এপিডিডাইমিস, প্রস্টেট গ্রন্থি, মূত্রথলি, পেনিস, সেমিনাল ভেসিকল, অ্যাম্পোলা। এগুলো হচ্ছে এক একটা শুক্রনালী পুং প্রজনন তন্ত্রের কি সম্মুখ একটা অংশ। এটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবা। এতক্ষণ যা পড়াইলাম তা একটা শুক্রাশয়ের কিন্তু পুং প্রজনন তন্ত্রে কিন্তু অনেকগুলো অংশ, কিন্তু যে যে বেশি অংশগুলো সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাইলাম। সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল হচ্ছে মূত্রথলির নিম্ন প্রান্ত এবং মলাশয়ের মাঝখানে অবস্থিত একজোড়া ছোট আঙ্গুলের মতো কোষকানু থলিকা। কোষকানু থলিকা এর কাজ হচ্ছে কি? বীর্য বা সিমেন্ট উৎপন্ন করা, তারপরের জন্য ফ্রুক্টোজ সমৃদ্ধ বিপুল পরিমাণ পিচ্ছিল তক্তকে পদার্থ ক্ষরণ করে, এবং ক্ষরণের ফ্রুক্টোজ সচল এবং শুক্রাণু শক্তির উৎস হিসেবে কাজ করে। তাহলে কি বললাম? সেমিনাল ভেসিকল কি? বীর্য বা সিমেন্ট উৎপন্ন করবে, এবং এ সময় ফ্রুক্টোজ সমান বিপুল পরিমাণ কি করবে? পিচ্ছিল থকথকে পদার্থ ক্ষরণ করবে। ক্ষরণের ফ্রুক্টোজ সচল এবং শুক্রাণু শক্তির উৎস হিসেবে কাজ করবে। ইউরেথ্রা কি? ইউরেথ্রা হচ্ছে এটি রেচনতন্ত্রের অংশ। এটি রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্রের একটি অভিন্ন নালী, যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ইউরেথ্রার লম্বা কত? কিন্তু পুরুষের ক্ষেত্রে 20 সেন্টিমিটার লম্বা এবং শিশ্নের শীর্ষদেশে উন্মুক্ত হয়। এটি একই সাথে আমাদের দেহ থেকে ইউরিন পাস করে এবং এখানে স্পার্ম পাস করে। এই জন্য এটি রেচনতন্ত্র এবং প্রজননতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এর কাজ হচ্ছে কি? এই নালীর মাধ্যমে যে যে বীর্য অর্থাৎ স্পার্ম বাইরে স্থলিত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়। অর্থাৎ একই সাথে এই ইউরেথ্রা দিয়ে একই সাথে স্পার্ম বের হয় এবং ইউরিন পাস হয়। তারপর হচ্ছে আমাদের যে বহিঃযৌনাঙ্গ অর্থাৎ এক্সটার্নাল যে জেনিটালিয়া, এটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে স্ক্রোটাম, একটা হচ্ছে শিশ্ন। একটা স্ক্রোটাম আর একটা কি? শিশ্ন। এখন আমরা আসি স্ক্রোটাম। স্ক্রোটাম হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়ার অংশ। স্ক্রোটাম বলতে কি বোঝা হয়? এটি দুই উরুর মাঝখানে ঝুলে থাকে এবং ত্বকে আবৃত থলি বিশেষ, এবং ত্বকের নিচে 5 ধরনের পেশিস্তর স্তম্ভ নিয়ে গঠিত। অর্থাৎ স্ক্রোটামে কয় ধরনের পেশিস্তর থাকবে? টোটাল 5 ধরনের। এবং স্ক্রোটামের এখন আমরা কাজ কি? স্ক্রোটাম শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রা রক্ষা করে এবং শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে। অর্থাৎ স্ক্রোটামকে বলা হয় কি? শুক্রাশয় উৎপাদনের কেন্দ্র বলা হয় কাকে? স্ক্রোটামকে। তো স্ক্রোটাম হচ্ছে শুক্রাণু উৎপাদনের অনুকূল যে তাপমাত্রা, অর্থাৎ আমার যে শুক্রাণুগুলো থাকবে এটা কিভাবে কতটুকু তাপমাত্রায় থাকলে সে প্রজননক্ষম হয়ে উঠবে, সেটা তাপমাত্রা রক্ষা করবে, এবং বাইরে যদি কোনো চাপ থেকে সেটা রক্ষা করবে। সেটার কাজ হচ্ছে স্ক্রোটামের অংশ। এখন হচ্ছে শিশ্ন। শিশ্নর কাজ কি? শিশ্ন বা হচ্ছে যেটা পেনিস বলা হয়। শিশ্ন হচ্ছে পুরুষের এমন একটি বহিরাঙ্গ যা ভিতর দিয়ে ইউরেথ্রা অতিক্রম করে বাইরে উন্মুক্ত হয়। এর একই সাথে ইউরেথ্রা এবং স্পার্ম একই সাথে বের হয় আর কি। এর ত্বকের নিচে চর্বি নেই কিন্তু পাতলা টিস্যু আছে, তাই শিশ্নের ত্বক এত আলগা। যে অংশ থেকে শিশ্ন উঠেছে তাকে বলা হয় শিশ্নমূল। সেই অংশকে বলা হয় শিশ্নমূল, এবং শিশ্নের যে অংশ বাইরে থেকে অর্থাৎ হ্যাঙ্গিং অবস্থায় থাকবে সেটাকে বলা হয় শিশ্ন দেহ। এর ডগায় ব্যাঙের ছাতা আকৃতির লাল মুন্ডিকে বলা হয় গ্ল্যান্স প্যানিস। এর ডগায় যে ছাতা আকৃতির লাল মুন্ডি থাকে সেগুলোকে বলা হয় গ্ল্যান্স প্যানিস, এবং সবচেয়ে বেশি স্নায়ুর প্রান্তদেশ উন্মুক্ত হয়, এবং সেখানে সবচেয়ে বেশি যে নার্ভাস ক্রিয়াগুলো সেখানে সম্পন্ন হয়।
এবং এই মুন্ডিকে যে চামড়া দিয়ে ঢেকে রাখে তাকে বলা হয় প্রিপিওজ, তাকে বলা হয় প্রিপিওজ, যেটা আমরা ছেলেরা যারা মুসলমান, আমরা ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, তারা সবাই পরিচিত। অর্থাৎ আমাদের যখন মুসলমানি করা হয়, যেটাকে আমরা বলা হয় সেটাই মুসলমানের সময়, আমাদের সময় ওই যে প্রিপিউস, সেটা কিন্তু আমরা কেটে রাখা হয়, সেটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেটা কিন্তু করা হয় না। তো প্রিপিউসটা কি, যেটা হচ্ছে বাইরে থেকে যে চামড়া দিয়ে যে ঢেকে রাখে যে আমাদের গ্ল্যান্স পেনিসটাকে, সেটাই হচ্ছে প্রিপিউস। সেটা একটা নির্দিষ্ট সময় পর পর কেটে ফেলা হয়। তাহলে কি আমরা কি বললাম, যে শিশ্নের যে অংশ ঝুলে থাকে সেটাকে বলা হয় শিষ্টদেহ। এর ডগায় ব্যাগের ছাতা আকৃতির লাল যে মুন্ডি থাকবে সেটাকে বলা হয় গ্ল্যান্স পেনিস। এটা সবচেয়ে বেশি স্নায়ু প্রান্ত, অর্থাৎ এটি সবচেয়ে বেশি স্নায়ু সক্ষম অংশ। এই মুন্ডিকে যে চামড়া ঢেকে রাখে তাকে বলা হয় প্রিপিও, যেটা হচ্ছে আমাদের মুসলমানের সময় কেটে ফেলা হয়। এখন আসি পুরুষ প্রজনন তন্ত্রে হরমোনাল ক্রিয়া। শুক্রাশয়ের ইন্টারস্টেশিয়াল যে কোষ থাকবে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন মুখ্য মুখ্য এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি, বিকাশ এবং বিভিন্ন গৌণ বৈশিষ্ট্যের বিকাশও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমি যেটা বললাম, শুক্রাশয় মানে সেখানে টেস্টোস্টেরন হরমোন থাকবেই থাকবে। তা কি করবে, টেস্টোস্টেরন হরমোনের যে মুখ্য এবং আনুষঙ্গিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ করবে এবং সেগুলোর বিকাশ কি করবে, নিয়ন্ত্রণ করবে। অগ্র পিটুইটারি গ্রন্থির সম্মুখ খণ্ড থেকে খরিত ফলিকল যে স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ সেটা এবং লুটিনাইজিং হরমোন এলএইচ সেটা কি করবে, এর প্রভাবে যৌন হরমোন টেস্টোস্টেরনের থেকে খরিত হবে। তাহলে দ্বিতীয়টা কি পড়লাম, অগ্র পিটুইটারি গ্রন্থির সম্মুখ খণ্ড থেকে খরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের প্রভাবে গৌণ যৌন হরমোন টেস্টোস্টেরন কি হবে, খরিত হবে। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত লুটিনাইজিং হরমোনকে গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত গোনাডোট্রপিক হরমোন ভ্রূণের যৌন বিভেদ সৃষ্টি করে এবং নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি, যৌনাঙ্গ এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। শুক্রাশয় থেকে খরিত অ্যান্ড্রোস্টেরন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং স্পার্মোজেনেস বা শুক্রধরনের শুক্রাশয়কে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা কি কি পড়লাম, পিটুইটারি গ্রন্থি থেকে খরিত লুটিওট্রফিক হরমোন গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। অ্যাড্রিনালের গ্রন্থি থেকে খরিত গোনাডোকর্টিকয়েড হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি এবং যৌনাঙ্গ গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। শুক্রাশয় থেকে খরিত অ্যান্ড্রোস্টেরন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং স্পার্মোজেনেস বা শুক্রাণুজননে শুক্রাশয়কে উদ্বুদ্ধ করে। এটা হচ্ছে আমাদের স্ত্রী পুরুষ প্রজননতন্ত্রের কাজ। এখন আমরা জানবো কি স্ত্রী প্রজননতন্ত্র, ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেটা আমরা পড়বো। স্ত্রী প্রজননতন্ত্র শ্রোণীর পেছনে, শ্রোণী দেশের পেছনে ফাঁপা গহ্বরে জরায়ুর দুপাশে ইউরেটারের নিচে বাদাম আকৃতির এক জোড়া ডিম্বাশয় অবস্থিত। কি অবস্থিত, ডিম্বাশয় অবস্থিত। জরায়ু ও ফেলোপিয়ান নালী সহ উদরে একটি পেরিটোনিয়াম পর্দার ভাঁজ করা টিস্যুর সাহায্যে আটকে থাকে। তাহলে কি, ফেলোপিয়ান নালী সহ কি উদরে একটি পর্দার ভাঁজ করা টিস্যুর সাহায্যে আটকে থাকে। এর ডিম্বাশয়ের কাজ কি, ডিম্বাশয়ের কাজ হচ্ছে কি ডিম্বাণু উৎপন্ন করা অর্থাৎ ওভাম সৃষ্টি করা এবং তাছাড়া স্ত্রী যৌন হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সংশ্লেষ ক্ষরণ করে থাকে। ডিম্বাশয়ের কারণ কি, শ্রোণীর পিছনে ফাঁপা গহ্বরে জরায়ুর দুপাশে ইউরেটারের নিচে বাদাম আকৃতির একজন ডিম্বাশয় অবস্থিত। জরায়ু ও ফেলোপিয়ান নালী সহ উদরে একটি পেরিটোনিয়াম পর্দার ভাঁজ করা টিস্যুর সাহায্যে আটকে থাকে। কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা, ডিম্বাশয়ের প্রধান কাজ। তাছাড়া স্ত্রী যৌন হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন সংশ্লেষ ও ক্ষরণ করে থাকে। তারপরে আমরা কি বলে, ডিম্বাশয় নালী বা ফেলোপিয়ান নালী বা ফেলোপিয়ান টিউব আমরা বলে থাকি। ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী। তো জরায়ুর যে দুপাশে দুটি পেশল এবং 12 সেন্টিমিটার লম্বা ডিম্বনালী অবস্থিত। কত লম্বা, 12 সেন্টিমিটার লম্বা ডিম্বনালী অবস্থিত। এখানে কত, মার্কটা করো 12 সেন্টিমিটার। ডিম্বাশয় সংলগ্ন প্রান্তটি অসংখ্য আঙ্গুলের মতো প্রবন্ধযুক্ত, অর্থাৎ আঙ্গুলের মতো থোকা থোকা থাকবে আর কি, হয়ে ঝালর বা ফিমোবৃতে পরিণত হয়। গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রবন্ধযুক্ত কি সৃষ্টি করে ঝালর বা ফিমোবৃতে পরিণত হয়। পরের ফানেলাকার অংশটি ইনফান্ডিবুলাম, পরের ফানেলাকার অংশটি কি, ইনফান্ডিবুলাম। এখন আসি এর কাজ কি, ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবের কাজ কি। ডিম্বনালীর কাজ হচ্ছে ডিম্বনালী ডিম্বাশয় থেকে মুক্ত পরিণত যে ডিম্বাণুগুলো থাকবে সেগুলো গ্রহণ করে আমাদের জরায়ু থাকবে সেখানে পৌঁছে দেবে এবং রসক্ষরণ করে শুক্রাণুকে ঊর্ধ্ব প্রান্তে উঠে ডিম্বাণু নিষিক্তকরণে সাহায্য করবে। অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু যে নিষিক্তকরণ হবে, এটা যে মেন কাজটা সেটাই করবে কি, বহন করে নিয়ে যাবে কি, ফেলোপিয়ান টিউব। এই যে স্ত্রীর প্রজননতন্ত্রের যদি আমরা দৃশ্যটা দেখতে চাই, এই যে দেখো সবাই,
উপরে আছে ফেলোপিয়ান টিউব, এদিকে ডান ডিম্বাশয়, এদিকে বাম ডিম্বাশয়। এটা হচ্ছে জরায়ু, এটা জরায়ুর প্রাচীর, এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে মূত্রনির্বাচন তন্ত্র। তারপর যে বাম ডিম্বাশয়, এই যে ডিম্বনলীর ছিদ্র, লিগামেন্ট, এটা হচ্ছে যোনি, আর এদিকে ক্লাইটোরিস। এই যে এখানে হচ্ছে যোনি, এটা হচ্ছে কি ক্লাইটোরিস। তাহলে কি আমরা চিত্রটা সবাই দেখতে পাচ্ছি? আশা করি চিত্রটা সবাই আমরা বুঝতে পারছি। যা পড়ালাম তার মধ্যে এগুলো ছিল এখন। জরায়ু বা ইউটেরাস। জরায়ু কি? এটি দেখতে উল্টানো নাশপাতির মতো, উল্টানো কি নাশপাতির মতো ফাফা মাংসলঙ্গ এবং মূত্রাশয়ের পিছনে এবং মলাশয়ের সামনে শনি গহ্বরে অবস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটা। এটা হচ্ছে দেখতে উল্টানো, আমরা সবাই নাশপাতি দেখছি, নাশপাতি খাইছি, অনেকটা উল্টানো নাশপাতির মতো ফাঁপা ফাঁপা থাকবে, নিরেট থাকবে না, মাংসলঙ্গ এবং মূত্রাশয়ের পিছনে এবং মলাশয়ের সামনে শনি গহ্বরে কি অবস্থিত। জরায়ুর উপর দিকে গম্বুজাকৃতির অংশকে বলা হয় ফান্ডাস, মাঝের অংশকে জরায়ু দেহ, নিচের অংশকে বলা হয় সার্ভিক্স এবং বা জরায়ু কণ্ঠ বলে, নিজেকে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ বলে। তাহলে কি জরায়ুর উপর দিকে গম্বুজ আকৃতির, কেমন আকৃতির? গম্বুজ আকৃতির। গম্বুজ আকৃতির অংশকে বলা হয় ফান্ডাস এবং জরায়ু কেমন নিচের অংশকে বলা হয় জরায়ু দেহ, মাঝের অংশ জরায়ু দেহ, নিচের অংশকে বলা হয় কি সার্ভিক্স, নিচের অংশ কি বলা হয়? সার্ভিক্স। বয়ঃসন্ধিক্ষণে জরায়ু পূর্ণতা লাভ করে এবং কিন্তু গর্ভাবস্থায় এটি প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। যখন একটা মহিলা প্রেগনেন্ট হবে তখন তার জরায়ু স্বাভাবিক যদি জরায়ুটা থাকে স্বাভাবিক অবস্থায় এতটুকু, এই যে এতটুকু, গর্ভাবস্থায় সেটা আরো 20 গুণ বেড়ে যাবে। সেটা কি? আরো 20 গুণ বেড়ে যাবে। এখন সে জরায়ুর কাজ কি? জরায়ু ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত ভ্রূণকে আগলে রক্ষা করে। অর্থাৎ একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ভ্রূণকে আগলে রাখবে এবং পরিস্ফুটনে সম্ভবপর করে তোলে। এখান থেকে অমরা সৃষ্টি হয়ে ভ্রূণের পুষ্টি, রেচন এবং শোষণ সম্পন্ন হয়। এখানে যখন অমরা সৃষ্টি হয়ে তখন এই যে ভ্রূণটা থাকবে তার পুষ্টি, তার রেচন এবং যে শ্বসন, অর্থাৎ একটা ভ্রূণ যখন বাচ্চা পেটের ভিতরে বড় হয় তখন তারও তো সেখানে জীবন দেওয়ার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো কে সাপ্লাই করে? সেগুলো জরায়ু বা হচ্ছে ইউটেরাস। এখন আসি যোনি। এটি শুক্রাণু গ্রহণের সাথে সম্পর্কযুক্ত স্ত্রীদের একটি মাংসল 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা নলাকার খাদ যা মূত্রাশয়ের নিচ দিয়ে দেহের অভ্যন্তরে অবস্থিত জরায়ু থেকে বাইরে উন্মুক্ত। এটি শুক্রাণু গ্রহণের সাথে সম্পর্কযুক্ত স্ত্রীদের একটি বাক্সল 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা নলাকার খাদ যা মূত্রাশয়ের নিচ দিয়ে দেহের অভ্যন্তরে অবস্থিত জরায়ু থেকে বাইরে কি হবে? উন্মুক্ত হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভ্যাজাইনা। জৈবিক তাহলে কি? এর শুক্রাণু গ্রহণের, এটি হচ্ছে কি শুক্রাণু গ্রহণের সাথে সম্পর্কযুক্ত স্ত্রীদের একটি মাংসল 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা নলাকার খাদ যা মূত্রাশয়ের নিচ দিয়ে দেহের অভ্যন্তরে অবস্থিত জরায়ু থেকে বাইরে উন্মুক্ত। এখন আসি ভ্যাজাইনার কাজ কি? যোনি মাংসল প্রাচীরের সাহায্যে যে কোনো আকারের শিশ্নকে গ্রহণ করতে পারে। অর্থাৎ ভ্যাজাইনার কাজ হচ্ছে যে কোনো আকারের পেনিসকে সে কি করতে পারে? সে রিসিভ করতে পারে এবং সেখান থেকে সে কি করে? স্পার্ম কালেক্ট করে। সে কি করে? স্পার্ম কালেক্ট করে। স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম কোষগুলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামে দুটি গুরুত্বপূর্ণ স্ত্রী যৌন হরমোন ক্ষরণ করে। আগেই বলছি যখনই পুরুষ প্রজননতন্ত্র আসবে তার মানে তখন সেখানে টেস্টোস্টেরন থাকবে এবং যখন স্ত্রী প্রজননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকবে তখন সেখানে দুটা আসবে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রজেস্টেরন। ইস্ট্রোজেন হরমোন স্ত্রী যৌনাঙ্গের যেমন স্তনের এবং এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায়। এটি স্ত্রী চরিত্রের পরিস্ফুটন ঘটায়। অর্থাৎ একটা মেয়ে যে মেয়ে হয়ে উঠবে তার যে মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে সেটা কে করবে? সেটা করবে হচ্ছে সেই হরমোনগুলা, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এবং এবং পরিণত বয়সে যে আমাদের ফিমেলের যে মেনস্ট্রুয়াল পিরিয়ডটা থাকে, অর্থাৎ তাদের যে পিরিয়ডটা থাকে সেটা বা রজস্বলা থাকে বা মাসিক যেটাকে আমরা বলি সেটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু ওই দুইটা হরমোন। এবং প্রজেস্টেরনের জন্য জরায়ুর ভিতরে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। তারপরে কি পিটুইটারি গ্রন্থি ক্ষরিত ফলিকল যে স্টিমুলেটিং হরমোন সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ডিম্বপাক বা ওভুলেশন ইস্ট্রোজেন সৃষ্টিতে কি করে? ভূমিকা রাখে। তারপরে কি পিটুইটারি গ্রন্থি ক্ষরিত লুটিনাইজিং যে হরমোন থাকে এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়ামে পরিণত হয় এবং অমরা থেকে ক্ষরিত হয় এইচজিসি বা হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিক হরমোনগুলো স্ত্রী যৌনাঙ্গের বৃদ্ধি, দুগ্ধ ক্ষরণ এবং ফিটাসের বর্ধনের জন্য সরবরাহ করে। তাহলে কি বললাম?
পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকুলার বৃদ্ধি, ডিম্পপাত ও ইস্ট্রোজেন সৃষ্টিতে ভূমিকা রাখে। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত লুটিনাইজিং হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়ামে পরিণত হয়। এর অমরা থেকে ক্ষরিত হয় এইচজিসি হিউম্যান ক্রোনিক হরমোন এবং হচ্ছে স্ত্রী জননাঙ্গের বৃদ্ধি, দুগ্ধক্ষরণ ও ফিটাসের বর্ধনের জন্য গ্লুকোজ সরবরাহ নিশ্চিত করে। রাশি প্রজনন তন্ত্রের বিভিন্ন পর্যায়, দশা এবং 7টি শিরোনামের মাধ্যমে বর্ণনা করা যায়। তাহলে টোটাল কয়টা শিরোনাম? টোটাল হচ্ছে 7টা। 1 2 3 4 5 6 7 টোটাল 7টা ধাপ। এখন প্রথমটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, তারপরে বেদ দেখে রজচক্র, যেটা মিনস্ট্রুয়াল পিরিয়ড, যেটাকে সবাই পিরিয়ড নামে চেনে, গ্যামেট সৃষ্টি, নিষেক, ইমপ্লান্টেশন, ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণের বিকাশ। তাহলে প্রজননের টোটাল ধাপ কয়টা? 7টা। প্রথমে আমরা কি পাইছি? বয়ঃসন্ধিকাল, তারপরে কি রজচক্র বা মিনস্ট্রুয়াল পিরিয়ড, তারপরে কি গ্যামেট সৃষ্টি, তারপরে কি নিষেক, তারপরে কি ইমপ্লান্টেশন, ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণের বিকাশ। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক সবার কাছে বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসি, এতক্ষণ যে আমরা রজচক্র পড়াইলাম, সেটার আসলে সাইন্টিফিক টার্মটা বলতে আমরা কি বুঝি? রজচক্র আসলে কি? রজচক্র কিন্তু কখনো ছেলেদের হবে না। এটা হচ্ছে মেয়েদের একটা ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটা স্বাভাবিক নারীরই এটা একটা কমন বৈশিষ্ট্য। এবং যখন থেকে একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র শুরু হবে, তখন থেকে সে আসল নারী হওয়া শুরু করবে, অর্থাৎ সে হচ্ছে কি, সে তখন থেকে সন্তান জন্মদান করতে সক্ষম। একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার হওয়া মানে কি, সে সন্তান জন্মদান করতে সক্ষম। রজচক্র কি? নারীদের সমগ্র যৌন জীবনকালের প্রতি 28 দিন। কতদিন? প্রতি 28 দিন। প্রতি গড়ে হবে 28 দিন, কিন্তু এমনে 24 থেকে 32 দিনের মতো হয় আর কি সময়টা। 28 দিন অন্তর অন্তর 3 থেকে 5 দিন ধরে জরায়ুর অন্তঃস্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে রজস্রাব এবং পরে দেহের অন্যান্য জননাঙ্গ সময় যেমন ডিম্বাশয়, জরায়ু ইত্যাদি যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে থাকে বলে রজচক্র। অর্থাৎ নারী দেহের গড়ে 28 দিন পর পর, 28 দিন পর পর, সেটা হবে 24 থেকে 32 দিন সাধারণত, কিন্তু এভারেজ 28 দিন পর পর আমাদের যে ভ্যাজাইনা দিয়ে যে নারীর যে ব্লাডটা যে ফ্লো হয়, এটার কারণ হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের অবক্ষয় হয়, সেটা সেই জন্য, এবং ডিম্বাশয়, জরায়ু ইত্যাদি যে পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো ঘটে সেগুলোকে বলে রজচক্র। অর্থাৎ একটা মেয়ে যখন বিয়ে হইতো, তখন কিন্তু তার যে ওভাম গুলা ছিল, সেগুলো কিন্তু স্পার্মের সাথে রিঅ্যাকশন করতো। কিন্তু যখন একটা মেয়ে বিয়ে হচ্ছে না, তখন তাহলে কি ওই ওভাম গুলো কি যখন নষ্ট হয়, সেগুলো হচ্ছে কি বের হয়ে যায়। এটাকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র। এবং রজচক্রকে বলা হয় মেনার্কি। রজচক্রকে বলা হয় মেনার্কি। এবং এবং যৌন জীবন শেষকালে যখন একদম মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হয় মেনোপজ। সাধারণত 45 থেকে 50 বছর পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে মেনোপজ হয়ে থাকে। মেনোপজ হওয়া মানে কি, তাদের মেনস্ট্রুয়াল সাইকেল একদম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সে চাইলেও আর পরবর্তীতে সন্তান জন্মদান করতে পারবে না। এই তার মেনার্কি থেকে মেনোপজ পর্যন্ত হওয়া পর্যন্ত একটা মেয়ে তার সন্তান জন্মদান করতে সক্ষম। এখন আসি, এতক্ষণ যে পড়লাম আমরা, যে এই যে আমাদের যে সন্তান জন্মদান নিয়ে, তো সেটা নিয়ন্ত্রণের জন্য কিছু পদ্ধতি থাকা দরকার। সেগুলো কি? তো আমরা যে সন্তান, আমরা যেটা বলি ফ্যামিলি প্ল্যানিং, সেটার জন্য 2 ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থায়ী, আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ীটা হচ্ছে আমি আর কখনো বেবি কনসেপ্ট করব না, আর সন্তান নিব না, আমার পরিবারে 5 জন সন্তান হয়ে গেছে, আর সন্তান আমরা চাই না, সেটা হচ্ছে স্থায়ী। আর অস্থায়ী হচ্ছে স্ত্রীদের সবার জন্য, কোনোটা নিত্য নৈমিত্তিক, কোনোটা 5 দিন, কোনোটা 7 দিন, কোনোটা 2 মাস, কোনোটা 2 বছর, 4 বছর, 6 বছর, এমন। তো আমরা কি জানবো? 2টা পদ্ধতি, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী পদ্ধতির মধ্যে আছে শারীরিক পদ্ধতি, অর্থাৎ কি যে স্পার্ম ইজাকুলেশনের আগে কি পেনিসটা কি সরাইয়া দাও, এটা হচ্ছে স্থায়ী। রাসায়নিক পদ্ধতির মধ্যে বিভিন্ন জেলি আছে, ক্রিম আছে, ফেনা, ফোম বড়ি ইত্যাদি সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে ভেজালিন স্থাপন করতে হয়, এবং এটি 20 থেকে 30 মিনিট পর্যন্ত কি করে, স্পার্মটাকে কি করে নষ্ট করে দেয়। আর আছে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি, যেমন জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি আছে। তারপর আছে স্থায়ী পদ্ধতি, এটা একটা গুরুত্বপূর্ণ আসার মতো এমসিকিউ। যেমন একটা পুরুষ চিন্তা করলো যে সে আর বাচ্চা নিবে না, বা একটা মহিলা চিন্তা করলো সে আর বাচ্চা নিবে না, তো যখন বাচ্চা নিবে না, তখন স্থায়ী পদ্ধতি আছে। এটা করার পরে পুরুষ আর জীবনে বাচ্চা নিতে পারবে না, মহিলা জীবনে বাচ্চা নিতে পারবে না। তো পুরুষের ক্ষেত্রে যেটা স্থায়ী পদ্ধতি, সেটাকে বলা হয় ভ্যাসেক্টমি।
সেটাকে কি বলা হয়? ভ্যাসেক্টমি। আর নারীদের ক্ষেত্রে যে স্থায়ী পদ্ধতি সেটাকে বলা হয় টিউবেক্টমি। সেটাকে কি বলা হয়? টিউবেক্টমি। পুরুষের ক্ষেত্রে হচ্ছে ভ্যাসেক্টমি, নারীদের ক্ষেত্রে টিউবেক্টমি। ভ্যাসেক্টমি মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে উভয় দিক থেকে শুক্রনালী যেটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এর ফলে কি কেটে বেঁধে দেওয়া হয়। এর ফলে কি শুক্রনালী ভেতর থেকে বাইরে আসতে পারে না। টিউবেক্টমি হচ্ছে এটাকে আবার অনেক ক্ষেত্রে বলা হয় লাইগেশন, অর্থাৎ মহিলাদের যে ফেলোপিয়ান টিউবটা আছে যেটা দিয়ে ওভামটা প্রডিউস হয় সেটা কি এটা একটা অংশ কেটে বেঁধে দেওয়া হয়, অনেক সময় কি কেটে দেওয়া হয়, তার মানে কি আর কখনো বের হতে পারে না। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ভ্যাসেক্টমি, মেয়েদের ক্ষেত্রে টিউবেক্টমি। এখন আমরা আসি যে যে ডিজিজ গুলা হয় আমাদের, যে এই সেক্সুয়াল সমস্যার কারণে যদি যাদের সেক্সুয়াল ঠিকমতো ভাবে ইন্টারকোর্স হয় না তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিজিজ গুলা হয়। সেই ডিজিজ সম্পর্কে আমরা এখন জানবো। সেগুলোকে বলা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ। এগুলা বিভিন্ন আছে, যেমন হচ্ছে সিফিলিস বা ফিরিঙ্গি রোগ, গনোরিয়া বা বিষমেহ, ক্ল্যামাইডিয়া, ট্রাইকোমোনিয়াসিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্ডস, হেপাটাইটিস বি, এইডস বা এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি দুইটাই আছে। তো পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয় বা নিচের কোনটি এসটিডি নয়, এটার বাইরে যেটা থাকবে সেটাই। তাহলে আমরা আবার রিকল করে কি কি, যে সিফিলিস, গনোরিয়া, তারপর হচ্ছে ক্ল্যামাইডেমিয়া, ট্রাইকোমোনিয়াসিস, জেনিটাল হার্পিস, জেনিটাল ওয়ার্ডস, হেপাটাইটিস বি, সি এবং হচ্ছে এইডস। অর্থাৎ এগুলো হচ্ছে কি যৌনবাহিত রোগ। তো এতক্ষণ হচ্ছে আমরা আমাদের যে দুটো টপিক ছিল মস্তিষ্ক এবং হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, সেই দুইটা টপিক পড়লাম। এখন হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা এমসিকিউ গুলা জানবো, কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। তো প্রথমে আসি, মানব দেহের সুষুম্নাকাণ্ড স্নায়ু কত জোড়া? সেটা হচ্ছে 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। এবং অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে? সেটা হচ্ছে ঘ্রাণ। সেটা হচ্ছে কি করে? ঘ্রাণ। অর্থাৎ আমাদের যে অলফ্যাক্টরি স্নায়ুগুলো আছে সেটা হচ্ছে আমাদের ঘ্রাণ নিতে সহায়তা করে। শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত? সেটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত। অর্থাৎ শিশু যে হাঁটতে শিখবে, একটা সময় পর সে সময় মধ্যে সে হামাগুড়ি দেয়, তারপর পর্যন্ত সে হাঁটে। এই যে হাঁটে, এটাকে কি বলা হয়? সেটা হচ্ছে কি তার অভ্যাসগত প্রতিবর্ত। অভ্যাসগত প্রতিবর্ত। তারপরে আসি, মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে? সিএসএফ। গুরুত্বপূর্ণ এমসিকিউ। সিএসএফ এর পুনরূপ কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। মস্তিষ্কের যে ফাঁকা গহ্বর থাকে সেখানে ওইটা থাকে সিএসএফ বা হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তারপর সে প্রাপ্তবয়স্ক মানুষের ওজন কত? 1.36 কেজি। 1.36 কেজি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন 1.36 কেজি। তারপরে ভ্যাগাস স্নায়ু কোন ধরনের স্নায়ু? ভ্যাগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। ভ্যাগাস স্নায়ু হচ্ছে কি? মিশ্র স্নায়ু। তারপরে আমরা আসি, আইভিএফ পদ্ধতিতে স্ত্রীর পরিণত ডিম্বাণু কোন পদ্ধতিতে বের করা হয়? আইভিএফ মানে হচ্ছে ইনভেট্রো ফার্টিলাইজেশন। ইনভেট্রো ফার্টিলাইজেশন কোন পদ্ধতিতে বের করে আনা হয়? সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক। অর্থাৎ আইভিএফ পদ্ধতিতে যখন পুরুষের শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু একসাথে আনা হবে তখন মেয়েদের ডিম্বাণু আনা হয় হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। এবং অমরা গঠনে বহির্ভ্রূণীয় পর্দা কোনটি? বহির্ভ্রূণীয় পর্দা হচ্ছে অ্যালানয়েডস এবং হচ্ছে কোরিয়ন। অ্যালানটয়েস এবং হচ্ছে কি কোরিয়ন। তারপরে হচ্ছে কি নিচের কোনটি সিফিলিস রোগের লক্ষণ নয়? সিফিলিস রোগের লক্ষণ নয় হচ্ছে কি অনিয়মিত রক্তচক্র। তার লক্ষণগুলো কি কি? ব্যথাহীন ক্ষত, লালচে বাদামি দাগ, ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি। ব্যথাহীন ক্ষত, লালচে বাদামি দাগ, ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি। তারপরে কি? কত কত সপ্তাহ বয়সের ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গ্রহণ করা হয়? 24। যখন মায়ের ফিটাসে একটা ভ্রূণের বয়স 24 সপ্তাহ হয়ে যাবে তখন সেটাকে বলা হবে স্বাধীন অস্তিত্বের অধিকারী। তারপরে মানব দেহে স্ত্রীর প্রজননতন্ত্রে বিদ্যমান গ্রন্থি কোনটি? সেটা হচ্ছে বার্থোলিন। সেটা কি? বার্থোলিন। এবং কোনটি মহিলাদের স্থায়ী জন্ম নিরোধক পদ্ধতি? সেটা হচ্ছে টিউবেক্টমি। সেটা হচ্ছে টিউবেক্টমি। আর পুরুষের কি? ভ্যাসেক্টমি। পুরুষের হচ্ছে ভ্যাসেক্টমি, যে শুক্রনালী যেখানে ক্ল্যাম্প করে দেওয়া হয়। আর মহিলা হচ্ছে টিউবেক্টমি বা হচ্ছে লাইগেশন, যেখানে হচ্ছে যেখানে ফেলোপিয়ান টিউব কখনো কখনো কেটে দেওয়া হয়, কখনো কখনো কি ক্ল্যাম্প করে দেওয়া হয়। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিডি বিস্তাসে এতক্ষণ ধরে থাকার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।